পশ্চিমবঙ্গে ২৬শে নির্বাচনের আগে বড় বড় তিনটে টার্নিং পয়েন্ট তৈরি হয়েছে। এসআইআর শেষ হওয়া, হুমায়ুন কবিরের উত্থান, আর পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দু মুসলিমের চরম মেরুকরণ হয়ে যাওয়া। আর তাই এখন লাখ টাকার প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে কি সত্যিই পালাবদল হচ্ছে? কারণ ২৬শে নির্বাচনে লড়াইটা শুধু বিজেপি বনাম তৃণমূল নয়, বরং এটা হয়ে উঠেছে একদম মার্জিনের খেলা। বিশ্লেষকরা বলছেন মাত্র ৩ থেকে ৫% ভোট যদি এদিক থেকে ওদিকে সরে যায়, তাহলে গোটা ফলাফলটাই উল্টে যেতে পারে। একদিকে রয়েছে ক্ষমতায় থাকা তৃণমূল, যারা যে কোনোভাবে নিজেদের দখলকে ধরে রাখতে চায়। অন্যদিকে বিজেপি, যারা গত কয়েক বছরে দ্রুত নিজেদের ভোট ব্যাংকে বাড়িয়েছে এবং এবার সরাসরি ক্ষমতার লড়াইয়ে নেমেছে। আর এর মাঝখানে আবার তৈরি হয়েছে নওশাদ সিদ্দিকী আর হুমায়ুন কবিরের তৃতীয় ও চতুর্থ ফ্রন্ট, যারা নির্দিষ্ট একটা ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলতে পারে বলে আন্দাজ করা হচ্ছে। তাছাড়া একদিকে তৃণমূল কংগ্রেস টানা ১ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থেকে এবার অ্যান্টি ইনকামবেন্সির চ্যালেঞ্জের মুখে। অন্যদিকে বিজেপি সব ইস্যু ছেড়ে কেবলমাত্র হিন্দুত্বকেই হাতিয়ার করে এবারের ভোটে নেমেছে। আর অন্যদিকে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির আর আসাউদ্দিন ওয়েসি মুসলিম ভোট কেটে তৃণমূলের ক্ষতি করতে মরিয়া হয়ে উঠেছে। আর তাই ভোট বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, এসআইআর-এর বিপুল সংখ্যক ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার পর যে নতুন গ্রাউন্ড রিয়েলিটিটা তৈরি হয়েছে, অন্যদিকে পশ্চিমবঙ্গ জুড়ে যেরকম প্রকট হিন্দুত্বের হাওয়া বইছে, আর হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীদের মুসলিম ভোটকে কনসলিডেট করার যে মরিয়া চেষ্টা হচ্ছে, এই ত্রিফলা আক্রমণে শেষ মুহূর্তে কি সত্যিই সেই 5% ভোট সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে? আর যদি 5% ভোটের এই ক্রিটিক্যাল শিফটটা হয়েই যায়, তাহলে কি বাংলার ক্ষমতার সমীকরণ পুরোপুরি বদলে যেতে বসেছে? কারণ বিশেষজ্ঞদের মতে বাংলার মতো রাজ্যে মাত্র 5% ভোটের হেরফেরেই 50 থেকে 100 আসনের ফলাফল বদলে যেতে পারে। আর তাই আজকের এই ভিডিওটাতে আমি কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না, শুধু তথ্য, পরিসংখ্যান এবং গ্রাউন্ড লেভেল ট্রেন্ডের ভিত্তিতে একটা নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরছি। সিদ্ধান্ত আপনার, আপনি নিজেই বিচার করবেন ভোট আসলে কোন দিকে ঘুরছে। তো চলুন শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এই লাইক আর সাবস্ক্রাইব করার ব্যাপারটা আপনাদের কাছে ফ্রি হলেও আমাদের চ্যানেলের গ্রোথের জন্য এটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট। সো আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ইউর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলুন শুরু থেকে শুরু করি। তবে যেহেতু আলোচনাটা দীর্ঘ হবে, তাই পুরো আলোচনাটাকে আমরা 5টা চ্যাপ্টারে ভাগ করে আলোচনা করব, আর প্রতিটা চ্যাপ্টারের মাঝে থাকবে একটা ছোট্ট বিরতি। আজকের ভিডিওটার প্রথম চ্যাপ্টার হলো পশ্চিমবঙ্গের ভোট পরিসংখ্যান। চ্যাপ্টার 1, ভোট পরিসংখ্যান। দেখুন, পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে ভোটের অঙ্কটা বুঝতে হলে আগে আমাদের পশ্চিমবঙ্গের সর্বশেষ লোকসভা নির্বাচন 2024-এর ভোট শেয়ারটা একটু ভালো করে জানতে হবে। লোকসভা নির্বাচন 2024-এ টিএমসির ভোট শেয়ার ছিল 46.16%। তবে এখানে মনে রাখতে হবে যে গত লোকসভার ভোটে টিএমসি শুধু যে প্রথম শক্তি হিসেবে উঠে এসেছিল তাই নয়, 2019 সালের তুলনায় ভোট শেয়ার প্রায় 2.4% বৃদ্ধি পেয়েছিল। আই রিপিট, 2019 সালের তুলনায় টিএমসি তাদের ভোট শেয়ার প্রায় 2.4% বাড়িয়ে নিয়েছিল। অন্যদিকে বিজেপির ভোট শেয়ার ছিল 39.08%। এখানে মনে রাখতে হবে বিজেপির আসন সংখ্যা অনেকখানি কমেছিল, আর ভোট শেয়ারও কিন্তু সামান্য কমে গিয়েছিল। কিন্তু কতখানি ভোট শেয়ার কমেছিল? 2019 সালের লোকসভায় বিজেপির ভোট শেয়ার ছিল 40.64%, আর 2024-এর লোকসভায় সেই ভোট শেয়ার সামান্য কমে গিয়ে দাঁড়ায় 39.08%। মানে ভোট শেয়ার কমেছিল 1.56%, মানে 1.5%-এর মতো। মানে ভোট শেয়ার খুব বেশি কমেনি, মাত্র 1.5% কমেছিল, কিন্তু সিট সংখ্যা কমেছিল, আর ভোট কনভার্সন এফিসিয়েন্সিও কিন্তু সেবার কমে গিয়েছিল। অন্যদিকে 2024-এর লোকসভায় কংগ্রেসের ভোট শেয়ার ছিল 4.72%, সিপিআইএম বা কম্বাইন্ড লেফট ভোটের আনুমানিক ভোট শেয়ার ছিল 3 থেকে 4% মতো। এখন পশ্চিমবঙ্গে বামেরা ঐতিহাসিকভাবে শক্তিশালী হলেও বর্তমানে বামেদের ভোট শেয়ার মারাত্মকভাবে কমে গেছে। 2019-এ 6% ছিল, 2024-এ আরও কমে হয়েছে
3-4%। তবে বিশেষজ্ঞরা বলছে এবার পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দু মুসলিম মেরুকরণ হয়েছে তাতে বামফ্রন্টের ভোট শেয়ার আরও অনেকখানি কমে যাবে। অন্যদিকে 2024 লোকসভায় আইএসএফ এর ভোট শেয়ার ছিল 0.5%, মানে 0.5% মতো। আইএসএফ কিছু নির্দিষ্ট মুসলিম অধ্যুষিত এলাকায় প্রভাব রাখলেও রাজ্যব্যাপী তাদের ভোট শেয়ার কিন্তু নগণ্য পরিমাণে ছিল। সংক্ষেপে বললে 2024 লোকসভার ভোটে টিএমসির ভোট শেয়ার ছিল 46.16%, বিজেপির ভোট শেয়ার ছিল 39.08%, কংগ্রেসের ভোট শেয়ার ছিল 4.72%, বামেদের ভোট শেয়ার ছিল 3-4%, আর আইএসএফের ভোট শতাংশ ছিল 0.5%, মানে 0.5% মতো। এখানে লক্ষণীয় যে টিএমসি এবং বিজেপির ভোট শেয়ারের পার্থক্য ছিল 7% মতো। অর্থাৎ টিএমসিকে পেছনে ফেলে বিজেপি যদি এগিয়ে যেতে চায় তাহলে তার 4-5% ভোটের শিফট লাগবে। ভোটের শিফট মানে 4-5% ভোট তৃণমূলে কমবে এবং সেটা বিজেপিতে যাবে। এইটা হলে কিন্তু বিজেপি এগোতে পারে। এখন যেহেতু শেষ লোকসভায় নির্বাচনে পশ্চিমবঙ্গে টিএমসি পেয়েছিল প্রায় 46.16% ভোট আর বিজেপি পেয়েছিল প্রায় 39.08% ভোট। দুটির মধ্যে পার্থক্য ছিল আনুমানিক 7-8% মতো। তাই এখন যদি ধরা যায় প্রায় 4% ভোট সরাসরি টিএমসি থেকে বিজেপিতে শিফট করে তাহলে হিসাবটা গিয়ে দাঁড়ায় টিএমসি প্রায় 42% হবে আর বিজেপি প্রায় 43% হবে। অর্থাৎ ভোটের অঙ্কে বিজেপি তখন এগিয়ে যেতে পারে। কিন্তু কিভাবে হতে পারে এই 4-5% ভোটের শিফট? দেখুন, রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট যেটা মোটামুটি 30% মতো, এই ভোট ব্যাংকই কিন্তু গত লোকসভায় অনেক আসনে নির্ধারক ভূমিকা নিয়েছিল। এই মুসলিম ভোটের বড় অংশ মানে প্রায় পুরোটাই টিএমসির দিকে গেছিল। সামান্য কিছু কংগ্রেস, সিপিএম এবং আইএসএফে গেছিল বটে, কিন্তু সেটা কিন্তু খুবই কম পরিমাণে। তবে পশ্চিমবঙ্গে বিজেপি যেহেতু মুসলিম ভোট প্রায় পায় না বললেই চলে, তাই গত 8-10 বছর ধরে বিজেপি পশ্চিমবঙ্গে শুধুমাত্র হিন্দু ভোটেই কনসেন্ট্রেট করেছে। অবশ্য হিন্দু ভোটকে টার্গেট করে বিজেপি তার ফলও কিন্তু হাতে নাতে পেয়েছে। কারণ 2011 সাল থেকে আজ পর্যন্ত দিন যত এগিয়েছে বিজেপি তত বেশি পরিমাণে হিন্দু ভোট নিজেদের পক্ষে আনতে পেরেছে। একটা পরিসংখ্যান দিলে বিষয়টা আরও সহজে বুঝবেন। প্রথম 2011 সালে বিজেপির ভোট শতাংশ ছিল মাত্র 3%। এরপরের নির্বাচনে অর্থাৎ 2016-তে এটি 17%-এ গিয়েছিল। 2019-এর লোকসভায় বিজেপির ভোট শেয়ার ছিল 40.64% এবং 2021-এ একটু কমে দাঁড়িয়েছিল 38% এবং 2024-এর লোকসভার ভোটে ভোট শেয়ার সামান্য বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল 39.08% মতো। অর্থাৎ 2011 থেকে আজ পর্যন্ত বিজেপি তার ভোট শেয়ার কেবল বাড়িয়েই গেছে এবং এই ভোট শেয়ার এসেছে মূলত হিন্দু ভোটারদের কাছ থেকে। আর এই জন্যই এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি অন্য সমস্ত ইস্যুকে বাদ দিয়ে কেবলমাত্র হিন্দুত্বের ইস্যুতেই ভোটের লড়ছে। আর এটা যে লড়ছে সেটা তাদের ক্যান্ডিডেট লিস্ট দেখলেই কিন্তু বোঝা যায় এবং স্লোগান থেকেও পরিষ্কার হয়ে যায়। বিজেপির ক্যান্ডিডেট লিস্ট দেখলে লক্ষ্য করবেন সেখানে 294টি সিটের মধ্যে 294টা সিটই কিন্তু হিন্দু ক্যান্ডিডেট দিয়েছে বিজেপি। আবার বিজেপির ভোট ক্যাম্পেনে শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, দিলীপ ঘোষ বলছে মুসলিম ভোট চায় না। এমনকি মোদি তার ব্রিগেডের সভায় এসে বলে গেছেন যে হিন্দুরা একত্রিত না হলে এই রাজ্যে তাদেরকে আর বাঁচানো যাবে না। মানে মেসেজটা একেবারে স্পষ্ট যে বিজেপি হিন্দুত্বের হাওয়া তুলে হিন্দু ভোটকে আরও বেশি কনসলিডেট করতে চাইছে। মানে আর মাত্র 5% হিন্দু ভোটকে তৃণমূলের থেকে নিজেদের দিকে টেনে আনতে চাইছে। একদিকে বিজেপি হিন্দু ভোটকে টার্গেট করছে আর অন্যদিকে হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীরা যদি মুসলিম ভোটটা কেটে দেয় কিছুটা হলেও, সেক্ষেত্রে 5%-এর এই ক্রিটিক্যাল ভোট শিফটটা কিন্তু হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। মানে যদি 4-5% ক্রিটিক্যাল ভোটের সুইং হয়, মানে ভোট শিফট ঘটে, তাহলে শুধুমাত্র ভোট শেয়ারের হিসেব অনুযায়ী বিজেপির এ রাজ্যে ক্ষমতা দখলের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। তবে এখানে মনে রাখতে হবে যে ভোট শতাংশ আর আসন সংখ্যা মানে সিট কনভার্সন কিন্তু এক জিনিস নয়। ওয়েস্ট বেঙ্গলে অনেক আসনে লড়াইটা খুব কাছাকাছি হয়, মানে ক্লোজ মার্জিনে ফাইট হয় আর কি। তাই
ছোট্ট সুইংও কিন্তু বড় সিট চেঞ্জ আনতে পারে। আবার সব জায়গায় সমানভাবে সুইং না হলে ফলাফল ভিন্নও হতে পারে। তাই যদি পার্সেন্টেজের হিসাবের পর আমরা সরাসরি আসনগুলোর দিকে চোখ রাখি তাহলে দেখা যাবে আগের 2021-এর বিধানসভা নির্বাচনে এমন 38টা আসন ছিল যেখানে বিজেপি মাত্র 5,000 বা তার কম ভোটের ব্যবধানে হেরে গেছিল। এছাড়াও 75টা এমন আসন ছিল যেখানে বিজেপি 5 থেকে 10%-এর কম ভোটে হেরে গেছিল। তাই সেক্ষেত্রে অঙ্কের হিসাবে এবারে নির্বাচনে যদি শুধু 5% ভোট গত নির্বাচনের তুলনায় তৃণমূল থেকে বিজেপিতে সরে যায় তাহলে বিজেপি কিন্তু ক্ষমতায় আসতেই পারে। মানে শুধু 5% ভোটই যদি সরে যায় তাহলে বিজেপি একক বৃহত্তম দল হবে এবং আসন সংখ্যা দাঁড়াবে 152টি। মানে মাত্র 5% ডেভিয়েশনেও সংখ্যাগরিষ্ঠ থেকে 3টি আসন কিন্তু বেশি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো এই 5% ভোট শিফট হওয়ার কি কোনো প্র্যাকটিক্যাল সম্ভাবনা আছে? চলুন সেটাকেই প্র্যাকটিক্যালি একটু সহজভাবে ব্যাখ্যা করি এই আলোচনার চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 2 5% ভোট শিফট কিভাবে। দেখুন এই 5% ভোট শিফট হওয়ার পেছনে 3টি কারণ কাজ করতে পারে। কি কি সেই কারণ? প্রথম কারণ হিসেবে অনেকেই বলছেন এসআইআর এর সময় বিপুল সংখ্যক ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বা স্থানান্তরিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহলের দাবি এবং বিশ্লেষণে এই সংখ্যাটা কোটি ছুঁয়েছে বা তার কাছাকাছি বলে উল্লেখ করা হচ্ছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলে রাখা জরুরি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অফিসিয়ালি 1 কোটি ভোট বাদ গেছে এইরকম নির্দিষ্ট সংখ্যা কিন্তু কোনো রকমভাবে এখনো প্রকাশ করেনি। তবে এটা সত্যি যে একটা বড় অংশ ভোটার পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ গেছে। এখন এই যে এত বিপুল সংখ্যক ভোটার বাদ গেছে এরা কাদের ভোটার এটা বুঝতে হলে বুঝতে হবে যে ভোটার লিস্টে যে বিপুল সংখ্যক মৃত ভোটারদের নাম ছিল সেই মৃত ভোটারগুলোর ভোট কোন দলে পড়তো একটু আন্দাজ করলেই বুঝতে পারবেন। আবার যেটা শিফটেড বা রিপিটেড ভোটার সেই ভোটারগুলো কোন দলে ভোট দিত এটাও আন্দাজ করুন। আশা করি আমার আন্দাজ আর আপনাদের আন্দাজ একই হচ্ছে। তবে এখানে একটা কথা বলতে হবে যে এসআইআর এর একটা বড় অংশ কিন্তু মতুয়া ভোটও কিন্তু বাদ গেছে, যাদের মধ্যে কিছু টিএমসি ভোটার এবং অবশ্যই বিজেপি ভোটারও রয়েছে। তবে এসআইআর এ যে বড় অংশের মুসলিম ভোটার বাদ গেছে সেটা মূলত টিএমসির ভোট ব্যাংক। এবার সব মিলিয়ে আপনাদেরকে একটু ভাবতে হবে যে আসলে কার ক্ষতি হলো আর কার লাভ হলো। ভোট বিশেষজ্ঞরা বলছেন যে এর ফলে বিজেপির কিছুটা ক্ষতি হয়েছে বটে, কিন্তু বেশিরভাগ ক্ষতি হয়েছে টিএমসির। অর্থাৎ এসআইআর এর রেজাল্ট টিএমসির ভোট ব্যাংকে যেভাবে থাবা বসিয়েছে তাতে অঙ্ক আর পরিসংখ্যানের হিসেবে টিএমসির কাছ থেকে 3 থেকে 4% ভোট কেটে যাওয়ার কিন্তু কথা। আশা করি এই পয়েন্টটা আপনারা বুঝলেন। এবার দ্বিতীয় কারণ হলো ভোটের আগে পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল আমরা দেখেছি এবং এখনও দেখতে পাচ্ছি যে নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ক্ষেত্রে বিরাট রদবদল হয়েছে। প্রথমেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে দায়িত্ব নিয়ে আমাদের রাজ্যের রাজ্যপালকে বদল করেছেন এবং এমন একজন রাজ্যপালকে পশ্চিমবঙ্গের দায়িত্বে এনেছেন যিনি অত্যন্ত কড়া ধাতের মানুষ বলে জানা যাচ্ছে। তাছাড়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশে রাজ্যের প্রশাসনে বেশ বড় পরিমাণের গুরুত্বপূর্ণ পদের পরিবর্তন হয়েছে। মানে পশ্চিমবঙ্গের প্রশাসনের কি সেন্সিটিভ পোস্টে বড় সড়ো রদবদল হয়ে গেছে। চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব, রাজ্যের শীর্ষ আমলা, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি, রাজ্যের পুলিশ প্রধান, একাধিক জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম যারা দীর্ঘদিন একই জেলায় ছিলেন এরকম সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এসপিকে পর্যন্ত বদল করা হয়েছে। শুধু উচ্চপদস্থ প্রশাসনিক অফিসারদেরকেই যে বদল করা হয়েছে এরকম নয়, নির্বাচন শুরু হওয়ার আগেই একাধিক এসডিও বদল করা হয়েছে, এমনকি অনেক বিডিওকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ মুখ্য সচিব থেকে ডিএম, এসডিও থেকে বিডিও সবই বদল হয়েছে। আবার রাজ্য পুলিশের ডিজি থেকে এসপিও বদল হয়েছে। এদের মধ্যে কাউকে তো আবার রাজ্যের বাইরে পর্যন্ত পাঠানো হয়েছে। আর এভাবে সিলেক্টিভ রিসাফল, সেন্সিটিভ পোস্টে চেঞ্জ, লং টেনিয়র অফিসারদের ট্রান্সফার, এর ফলে রুলিং পার্টির প্রশাসনিক ইনফ্লুয়েন্স কমে রাজ্যের নিউট্রাল এনভায়রনমেন্ট তৈরি হওয়াতে রাজ্যের অপোজিশন মানে বিজেপি কিছুটা হলেও লাভবান
লাভবান হতে পারে। আর রুলিং পার্টি টিএমসি গ্রাউন্ড লেভেলে কন্ট্রোল কিছুটা কমে যেতে পারে বলে বিশেষজ্ঞরা আশা করছে। আশা করি এই দ্বিতীয় কারণটাও আপনারা বুঝলেন। এবার তৃতীয় কারণ হলো পশ্চিমবঙ্গে নবগঠিত তৃতীয় একটা মুসলিম ফ্রন্ট। যদিও বাংলার নির্বাচনে মোট 5টা ফ্রন্ট রয়েছে, বিজেপি, টিএমসি, কংগ্রেস, সিপিআইএম এবং মুসলিম ফ্রন্ট। এদের মধ্যে বিজেপি বাদে 4টি ফ্রন্টেরই মূল লক্ষ্য হলো মুসলিম ভোট। মানে মুসলিম ভোট 100% এক জায়গায় পড়বে এই কথাটা কিন্তু স্ট্রংলি আর বলা যাচ্ছে না। যেমন কংগ্রেস, সিপিএম, আইএসএফ, হুমায়ুন কবির এবং ওয়াইসিদের লক্ষ্য মুসলিম ভোট, আবার তৃণমূলের লক্ষ্যও কিন্তু সেই মুসলিম ভোট। কংগ্রেস 64 জন মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছেন কারণ তাদের মুসলিম ভোটই দরকার। সিপিএম 57 জন মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছেন, তাদেরও মুসলিম ভোট দরকার। যদিও প্রার্থীদের দিক থেকে দেখলে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বের তুলনায় মুসলিম প্রার্থীর সংখ্যা কিন্তু কমিয়েছেন। হয়তো তিনি ধারণা করেছেন যে মুসলিম ভোট ভাগ হয়ে যেতে পারে, তাই বেশি মুসলিম প্রার্থী না দিয়ে সংখ্যাটা 52 থেকে 47-এ নামিয়ে এনেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন যাতে এই নির্বাচন হিন্দু মুসলিম বিভাজন হয়ে না ওঠে, কারণ পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম চূড়ান্ত বিভাজন হয়ে গেলে টিএমসি বিপদে পড়ে যাবে। আর তাই তারা জানে যদি বেশি মুসলিম প্রার্থীকে টিকিট দেন তাহলে হিন্দু মোবিলাইজেশন হয়ে যাবে, আর এজন্যই তিনি সংখ্যাটা কিন্তু অনেকটা কমিয়েছেন। এখন এসআইআরে মুসলিম ভোট বাদ গেছে, ফলে টিএমসির ভোট ব্যাংকে কিছুটা হলেও ধাক্কা লেগেছে। এরপর যদি হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীরা কিছুটা হলেও মুসলিম ভোট পায় তাহলে সেটাও টিএমসির ভোট ব্যাংক থেকেই কাটা যাবে। সেক্ষেত্রে সব মিলিয়ে টিএমসির ভোট 3 থেকে 4% কমে যাওয়া অবাস্তব কিছু নয়। তাছাড়া আরও একটা বড় কারণ রয়েছে, গত 3-4 বছরে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমের পোলারাইজেশনটা ব্যাপক এবং চরমভাবে হয়েছে। পশ্চিমবঙ্গে মুসলিম ভোটটা চিরকালই তো কনসলিডেটেড ছিল, আর এখন পশ্চিমবঙ্গের হিন্দু ভোটও কনসলিডেটেড হতে শুরু করেছে। এর ফলটা কোন দিকে যাবে একটু আন্দাজ করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এর ওপর যদি রাজ্যের বিভিন্ন জায়গায় রাম নবমীকে ঘিরে তৈরি হওয়া সংঘর্ষ, আরজি কর মেডিকেল কলেজের আন্দোলনের প্রভাব, সন্দেশখালী ঘটনার প্রভাব এবং দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার জন্য অ্যান্টি ইনকমবেন্সির প্রভাব পড়ে, তাহলে সেটাও কিন্তু টিএমসির এগেনস্টেই যাবে। এই কারণেই বিশেষজ্ঞরা বলছেন 5% ভোট স্থানান্তরিত হওয়াটা এমন কিছু ইম্পসিবল ব্যাপার নয়। তবে এরকমটা নয় যে শুধু অঙ্কের হিসেবেই চিরকাল ভোট হয়। বহুবার ভোটের ফল অঙ্কের সব হিসেব নিকেশকে টপকে একেবারে এলোমেলো করে দিয়েছে। এবারও যে এরকমটা হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। শেষ পর্যন্ত গ্রাউন্ড লেভেলে কোন দল কতটা চেষ্টা করছে এবং ভোটের আগের দিন জনগণের মেজাজ ঠিক কোন দিকে থাকছে তার ওপরেই কিন্তু পুরোটা নির্ভর করছে। তাই অঙ্ক আর পরিসংখ্যান ছাড়াও গ্রাউন্ড লেভেলে কে কোথায় আছে সেটাও কিন্তু একটু বিশ্লেষণ করে দেখা দরকার। তাই চলুন পরবর্তী চ্যাপ্টারে আমরা পশ্চিমবঙ্গের গ্রাউন্ড লেভেলের শক্তিটা একটু তুলনা করে দেখি। চ্যাপ্টার 3 গ্রাউন্ড লেভেল রিয়েলিটি। দেখুন এই চ্যাপ্টারে আমরা পশ্চিমবঙ্গের গ্রাউন্ড লেভেলে কোন দল কতটা শক্তি সেইটা কিন্তু তুলনা করে দেখব। এদের মধ্যে যে ফ্যাক্টরটি ভোটের সব অঙ্ক, সব পরিসংখ্যানের হিসেব পুরো উল্টে দিতে পারে সেই ফ্যাক্টরটার নাম হলো ভোটের হাওয়া। এই ভোটের হাওয়া এমন একটা ফ্যাক্টর যেটা অনেক সময় পুরো ইলেকশনের রেজাল্টই কিন্তু ঘুরিয়ে দিতে পারে। সহজভাবে বললে, যেহেতু পশ্চিমবঙ্গের বহু সংখ্যক সুইং ভোটার যে জিতবে বলে মনে হয় তার দিকেই ঝুঁকে পড়ে, মানে যে জিততে পারে বলে মনে হয় তাকেই ভোটটা দিয়ে দেয়, তাই ভোটের হাওয়াটা কিন্তু ভীষণ রকমের ইম্পর্ট্যান্ট। এখন ভোটের হাওয়া পশ্চিমবঙ্গের শহরে এবং গ্রামে কিন্তু আলাদা আলাদা রকমভাবে ওঠে। ভোট বিশেষজ্ঞদের নিরপেক্ষ বিশ্লেষণে এখনো পর্যন্ত শহরগুলোর ভোটের হাওয়া বিজেপির পক্ষে, কিন্তু গ্রামগুলোর ভোটের হাওয়া টিএমসির পক্ষে রয়েছে। শহরাঞ্চলের ভোটের হাওয়া ওঠে মূলত মিডিয়া কভারেজ, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড, বড় বড় র্যালি, জনসভা, লোকাল আড্ডার আলোচনাতে কে এগিয়ে আছে এই কথাবার্তা থেকে। এই সব কিছু মিলিয়ে একটা মেন্টাল ইমেজ তৈরি হয়ে যায় যে এই দলটাই ক্ষমতায় আসছে। আর এই সব ক্ষেত্রে শহর অঞ্চলে যে বিজেপির দিকেই হাওয়া বইছে এটা বুঝতে
খুব একটা অসুবিধা হয় না। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া বিজেপির পক্ষেই কিন্তু হাওয়া তুলছে। অন্যদিকে যদি আপনি গ্রামের ভোটের হাওয়াটা দেখেন, সেটা কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়া নির্ভর নয়। পশ্চিমবঙ্গের গ্রামে একটা শক্তিশালী সাইকোলজি কাজ করে। সবাই যদি ওদের দিচ্ছে তো আমিও দিই, ওরাই তো আসবে, আগে থেকেই না হয় ওদের পাশে থাকি, এইভাবে একটা হাওয়া তৈরি হয়। কেন এটা তৈরি হয়? আসলে এখানে একটা বিষয় কাজ করে, সেটা হলো ফিয়ার এবং সিকিউরিটি। ধরুন অনেক মানুষ মনে করেন যে দল ক্ষমতায় আসবে তার সাথে থাকলেই সরকারি সুযোগ সুবিধাগুলো পাওয়া সহজ হবে, লোকাল লেভেলে সমস্যা কম হবে, নিরাপত্তা বেশি থাকবে। আর উল্টোটা হলে সুযোগ সুবিধা বন্ধ হয়ে যেতে পারে এবং লোকাল লেভেলে সমস্যা বাড়তে পারে। এই ভয়টা ভোটের সময় খুব বড় রোল প্লে করে। তাছাড়া আছে ওয়েলফেয়ার সাইকোলজি। যারা ইতিমধ্যেই কোনো সরকারি স্কিম থেকে উপকৃত, তারা ভাবে এই সরকার না থাকলে এই স্কিমের সুবিধাগুলো হয়তো বন্ধ হয়ে যাবে, ফলে তারা রিস্ক নিতে চায় না, আর তারা সেই দিকেই ঝুঁকে পড়ে যেদিকে লোকাল লেভেলের ইনফ্লুয়েন্স বেশি। আরও একটা ইন্টারেস্টিং জায়গা রয়েছে, সেটা হলো ভোট নষ্ট হয়ে যাওয়ার ভয়। অনেকেই ভাবে যাকে ভালো লাগছে সে তো জিতবে না, ওকে ভোটটা দিয়ে কী লাভ। তখন সে নিজের পছন্দ ছেড়ে দিয়ে যে জিততে পারে বলে মনে হয় তাকেই কিন্তু ভোটটা দিয়ে দেয়। মানে এখানে ভোটটা আর আদর্শের ওপরে নয়, পারসেপশনের ওপরে চলে যায়। আর গ্রামে এই পারসেপশন তৈরি করবার জন্য যেটা দরকার হয় সেটা হলো মাসল পাওয়ার এবং লোকাল ডমিনেন্স। কারণ পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে ভোট হয় না, পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে ভোট করাতে হয়। তাই পশ্চিমবঙ্গের গ্রামে ভোটের পরিবেশ কে কন্ট্রোল করছে সেটাও বড় ফ্যাক্টর। সোজা কথায় যে এলাকায় যে দলের লোকাল ডমিনেন্স বেশি, সেই দল একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ নিয়ে শুরু করে। এখন এই লোকাল ডমিনেন্সের বিষয়টা আবার কিভাবে কাজ করে সেটাও তো বুঝতে হবে। এখন এই লোকাল ডমিনেন্স ভোটের ওপরে কিভাবে প্রভাব ফেলে? অনেক রকমভাবে প্রভাব ফেলে। প্রথমত অপোজিশনের স্পেস কমিয়ে দেওয়া, মানে বিরোধী দল যেন ঠিকমতো ক্যাম্পেইন করতে না পারে, মিটিং করতে সমস্যা, পোস্টার ছিঁড়ে দেওয়া, কর্মীদের ওপরে চাপ তৈরি করা, বুথে এজেন্ট দিতে না দেওয়া, এই সবগুলো জিনিসই কিন্তু পশ্চিমবঙ্গে ঘটেই থাকে। দ্বিতীয়ত ভোটের দিন কন্ট্রোল, কে ভোট দিতে যাবে কে যাবে না, টার্ন আউট ম্যানেজমেন্ট এখানে খুব একটা বড় ফ্যাক্টর হয়ে কিন্তু দাঁড়ায়। বিশেষ করে গ্রামাঞ্চল বা সেন্সিটিভ বুথগুলোতে এটা বেশি করে দেখা দেয়। তৃতীয়ত সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, মানুষ সবসময় সেফ সাইডে থাকতে চায়। যদি কারোর মনে হয় এই এলাকায় এই দলটাই শক্তিশালী, তাহলে অনেকেই কনফ্লিক্ট এড়াতে সেই দিকেই ভোট দেয় এবং চুপ করে থাকে। চতুর্থত পোস্ট পোল ফ্যাক্টর, অনেক জায়গায় ভোটের পর কি হবে এই ভয়টাও কিন্তু কাজ করে। ফলে ভোট দেওয়ার সময় মানুষ ভবিষ্যতের রিস্কটা ক্যালকুলেট করে। সেই নিরিখে পশ্চিমবঙ্গে গ্রামের দিকে ভোটের হাওয়া কিন্তু এখনো পর্যন্ত টিএমসির কন্ট্রোলেই রয়েছে। মানে এই সব কটা ফ্যাক্টর দেখলে বোঝা যায় যে গ্রামের দিকে ভোটের হাওয়াটা বিজেপির দিকে কিছুটা থাকলেও তুলনায় টিএমসির দিকে কিন্তু অনেক বেশি পরিমাণে আছে। আশা করি এই পয়েন্টটা আপনারা বুঝলেন। এবার পরবর্তী চতুর্থ চ্যাপ্টারে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে মুসলিম ভোট ফ্যাক্টরের বিষয়টা। চ্যাপ্টার 4 মুসলিম ভোট ফ্যাক্টর। দেখুন পশ্চিমবঙ্গে মুসলিম ভোটার মোটামুটি 30%, আর 2024-এর লোকসভা ভোটে টিএমসির ভোট শেয়ার ছিল 46.16%। অর্থাৎ মুসলিম ভোট ব্লক আকারে টিএমসির পক্ষে থাকে বলেই টিএমসি একটা বড় অ্যাডভান্টেজে থাকে। আর অন্যদিকে বিজেপি মুসলিম ভোট বাদ দিয়ে হিন্দু ভোটকে কনসলিডেট করবার জন্য প্রবলভাবে হিন্দুত্বের হাওয়া তুলতে চাইছে, আমরা সবাই জানি। তবে এই হিন্দুত্বের হাওয়া বিজেপির পক্ষে যেমন কাজ করবে, তেমনি টিএমসির পক্ষেও কিন্তু কাজ করবে সমানভাবে। কিভাবে? কারণ পশ্চিমবঙ্গে কট্টর হিন্দুত্বের হাওয়া যত জোরালো হবে, মুসলিম ভোটাররা তত বেশি ভয় পাবে, আর তত বেশি ভয় পেয়ে তারা টিএমসির দিকেই ঝুঁকবে। এখন যদি আপনি প্রশ্ন করেন যে হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়েসি, নওশাদ সিদ্দিকরা মুসলিম ভোট কেটে টিএমসির তো ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে একটা বিষয় বুঝতে হবে, নওশাদ সিদ্দিকদের ভোটের শেয়ার মাত্র 0.5% ছিল, মানে 0.5% তারা ভোট পেয়েছিল, মানে খুব নগণ্য পরিমাণে ভোট পেয়েছিল। আর এবারে হুমায়ুন কবির ভোটে দাঁড়িয়েছে বটে, কিন্তু আসলেই তারা যে কত পার্সেন্ট ভোট পাবে এটা এখনো পরীক্ষিত সত্য নয়। কারণ মুসলিম মহল্লাগুলোতে যে যে জায়গাগুলো থেকে ভোটটা কন্ট্রোল হয় তার অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু টিএমসি এখনো পর্যন্ত তাদের কন্ট্রোল বজায় রাখতে পেরেছে।
তাছাড়া মুসলিম গ্রুপকে অলরেডি বোঝানো শুরু হয়েছে যে আমরা থাকলেই তোমরা সুরক্ষিত আছো। মানে এই কথা তো অস্বীকার করা যায় না যে মমতার আমলে মুসলিমদের জন্য পশ্চিমবঙ্গে একটা কমফোর্ট জোন তৈরি হয়েছে। তাই শেষ পর্যন্ত মুসলিম ভোটাররা সেই কমফোর্ট জোন থেকে বেরোতে চাইবে কিনা সেটাই হলো লাখ টাকার প্রশ্ন। আশা করি এই অবধি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার এই সম্পূর্ণ আলোচনা থেকে আমরা সিদ্ধান্তে আসব পঞ্চম চ্যাপ্টারে। চ্যাপ্টার 5, তাহলে ভোটে কে জিতবে। মানে শেষ পর্যন্ত এতক্ষণের আলোচনায় আমাদের সামনে যে 5টা বড় ফ্যাক্টর এলো, সেখান থেকে আমাদের আন্দাজ করতে হবে ভোটে কে জিততে পারে। এই 5টা ফ্যাক্টর কি কি? 1, যদি 5% ক্রিটিক্যাল ভোট শিফট হয়ে যায় তাহলে বিজেপি কিন্তু ক্ষমতায় আসতে পারে। 2, এই 5% ভোট শিফট 3টে কারণে হতে পারে। এসআইআরে বিরাট সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়া, হুমায়ুন কবিরদের মুসলিম ভোট কাটা, আর রাজ্য জুড়ে প্রবল হিন্দুত্বের হাওয়া যেটা বইছে সেটা। আর 3, তবে এই 5% ভোট শিফট হওয়াটা কিন্তু পুরোপুরি নাও হতে পারে যদি হুমায়ুন কবিররা ভোট কাটতে না পারে। কারণ হুমায়ুন কবির যে ভোট কাটবেই এটা কিন্তু এখনো পরীক্ষিত কোনো সত্যি নয়। আর 4, পশ্চিমবঙ্গের ভোটে শহরগুলোতে ভোটের হাওয়া বিজেপির পক্ষে, কিন্তু গ্রামে ভোটের হাওয়াটা এখনও কিন্তু টিএমসি অনেকখানি এগিয়ে। 5, রাজ্যপাল পরিবর্তন, প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক রদবদলের ফলে গ্রাউন্ড লেভেলে টিএমসি একটু সমস্যায় পড়েছে, যেটা বিজেপির অ্যাডভান্টেজ। এখন এই 5টা পয়েন্ট অনুধাবন করে এবং নির্বাচনের সময় জনগণের মেজাজ কেমন থাকে সেটা নির্ভর করে আমাদের বুঝতে হবে যে এবারের ভোটে রাজ্যে কোন দল ক্ষমতায় আসবে। আপনার কি মনে হচ্ছে? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাবেন। কিন্তু আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন আপনাদের প্রত্যেকের সুচিন্তিত কমেন্টের অপেক্ষায় রইলাম। আজ এ পর্যন্তই। তবে ভিডিওটা ছাড়ার আগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।